হান্টা ভাইরাস আতঙ্কের মাঝে স্পেন পৌঁছাচ্ছে বিলাসবহুল প্রমোত্তরী, নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া হয়েছে ব্যাপক কড়াকড়ি। ব্রিটেনে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ঐতিহাসিক বিপর্যয়ে উত্থান ঘটছে রিফর্ম ইউকের। ভিক্টোরি ডে উদযাপনের রাশিয়ার ঘোষিত 2 দিনের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ক্রেমলিন ও কিয়েভের। রাশিয়ার দাবি অযৌক্তিক বলে প্রত্যাখ্যান জেলেনস্কির। 150 বিলিয়ন ইউরোর সেইফ উদ্যোগের সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে ইউর প্রতিরক্ষা তহবিলে প্রথম ঋণ চুক্তি স্বাক্ষর করল পোল্যান্ড। ইউরোপের ইতিহাসে সবচেয়ে বড় চালান হিসেবে 30 টন কোকেইন জব্দ হয়েছে স্পেনে। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবে 3 জনের মৃত্যু হওয়া বিলাসবহুল প্রমোত্তরীকে গ্রহণ করতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন স্পেনের সিভিল প্রোটেকশন ও জরুরি বিভাগের প্রধান ভার্জিনিয়া বারকোরেস। এমভি হুন্ডিয়াস নামের ক্রুজ শিপটি রবিবার দুপুরের দিকে উপকূলে পৌঁছানোর কথা রয়েছে। 23টি দেশের 149 আরোহী বহনকারী ওই জাহাজটিতে প্রথমবারের মতো এমন প্রাণঘাতী ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে রয়েছেন এক ডাচ দম্পতি ও এক জার্মান নাগরিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 2 ব্রিটিশ, এক ডাচ এবং এক সুইস নাগরিক নিয়ে আরও 4 জন আক্রান্ত হয়েছেন। তারা নেদারল্যান্ডস, সাউথ আফ্রিকা ও সুইজারল্যান্ডের হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আরও একজনের সংক্রমণের আশঙ্কা রয়েছে। হান্টা ভাইরাস আক্রান্ত প্রমোত্তরীটি গ্রানাদিয়া বন্দরের ভেতরে নোঙর করবে। যাত্রীদের ছোট জোডিয়াক নৌকায় করে নামানোর আগে স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং বিমানবন্দরে তাদের বিমান প্রস্তুত হওয়ার পরই জাহাজ থেকে নামানো হবে। যখন নিশ্চিত হওয়া যাবে যে উড্ডয়নের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং যাত্রীরা বিমানে উঠতে পারবেন, তখনই তাদের জাহাজ থেকে নামানো শুরু হবে। সাধারণ মানুষের সঙ্গে কোনো ধরনের সংস্পর্শের সুযোগ থাকবে না। পুরো এলাকা বিচ্ছিন্ন ও নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হবে। ব্রিটেনের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। 8 মে ঘোষিত ফলাফলে দেখা যায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের উপর ভোটারদের তীব্র অসন্তোষ প্রতিফলিত হয়েছে। বিপরীতে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে এবং গ্রিন পার্টি ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। লন্ডনের হ্যাকনিতে লেবারদের হারিয়ে প্রথম সরাসরি নির্বাচিত গ্রিন মেয়র হয়ে ইতিহাস করেছেন জো গারবেট। ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনের প্রারম্ভিক ফলাফল যেন এক নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ইংল্যান্ডের 136টি কাউন্সিলের 5066টি আসন এবং স্কটল্যান্ড ও ওয়েলসের পার্লামেন্ট নির্বাচনের এই লড়াইয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছে লেবার পার্টি। বিশেষ করে নর্থ ও সেন্ট্রাল ইংল্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোতে, যেগুলো লেবার পার্টির সেফ সিট বলা হতো, সেখানেও মুখ ফিরিয়ে নিয়েছেন ভোটাররা। লন্ডনের 32টি বড় এবং বার্মিংহামের মতো শক্ত ঘাঁটিগুলোতেও ব্যাপক আসন হারিয়েছে দলটি, যা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে দলের ভেতরই প্রশ্ন তুলে দিয়েছে। The best thing the Prime Minister could do is address the nation tomorrow and set a timetable for an orderly transition, and also make sure that in that transition the widest talent pool possible. লেবার ও কনজারভেটিভদের সরিয়ে এই নির্বাচনের মূল নায়ক হয়ে উঠেছে নাইজেল ফারাজের দল রিফর্ম ইউকে। লন্ডনের হ্যাভারিং কাউন্সিল দখলের মাধ্যমে দলটি বড় চমক দেখিয়েছে। নির্বাচনে লেবার পার্টি 185টিরও বেশি আসন হারিয়েছে। বিপরীতে রিফর্ম ইউকে 253টির বেশি নতুন আসন দখল করেছে। ফারাজের দাবি, ব্রিটেনের রাজনীতিতে এখন বাম ডান লড়াইয়ের পুরনো যুগ শেষ হয়ে গেছে। এটি এখন এলিট বনাম সাধারণ মানুষের লড়াই। তিনি মনে করেন রিফর্মের এই জয় দেশটিতে বহুদলীয় গণতন্ত্রের পথ প্রশস্ত করবে। But I think overall what's happened is a truly historic shift in British politics. We've been so used to thinking about politics in terms of left and right, and yet what Reform are able to do is to win in areas that have always been conservative, but equally we're proving in a big way we can win in areas that Labour have dominated, frankly, since the end of World War I. চমক দেখিয়েছে গ্রিন পার্টিও। প্রথমবারের মতো লন্ডনের হ্যাকনিতে সরাসরি নির্বাচিত মেয়র পদে জয়ী হয়েছেন গ্রিন প্রার্থী জো গারবেট। এছাড়া লিবারাল ডেমোক্র্যাটরা স্টকপোর্ট এবং পোর্টসমাউথের মতো জায়গায় নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। বিশ্লেষকদের মতে 1922 সালের পর এই প্রথম ব্রিটেনের রাজনীতিতে এমন আমূল পরিবর্তন দেখা যাচ্ছে, যেখানে 2 প্রধান দলকে ছাপিয়ে ভোটাররা এখন ছোট দলগুলোর দিকে ঝুঁকছেন।
চরম বিপর্যয়ের মধ্যেও হাল ছাড়তে নারাজ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ভোটারদের পাঠানো বার্তাকে গুরুত্ব দিলেও 5 বছরের পূর্ণ মেয়াদ শেষ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তবে 2029 সালের সাধারণ নির্বাচনের আগে এই স্থানীয় নির্বাচন লেবার সরকারের জন্য বড় ধরনের পরীক্ষা হিসেবেই বিবেচিত হচ্ছে। Well, they've sent a message that the change that we promised isn't being delivered in a way they can feel, and also, frankly, they're fed up with years of the status quo. But we were elected to deal with those challenges, and I'm not going to walk away from that and to plunge the country into chaos. লন্ডনের রাজপথ থেকে শুরু করে নর্থ ইংল্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল এলাকা সর্বত্রই এখন আলোচনার বিষয় স্থানীয় নির্বাচনের ফলাফল। অনেকেই এই পরিবর্তনকে স্বাগত জানাচ্ছে, তবে কেউ কেউ একজন জাতীয়তাবাদী নেতার উত্থানকে ভয়ের চোখেও দেখছেন। Good news, about time, because like, not being funny, that you listen to them all, they all give you a pack of lies, but Reform seems to be saying more what I like to see happen than the others. So yeah, I've voted for Reform, got to be. So yeah, as I say, you need a change. I'm horrified that Nigel Farage is making gains. I don't think he's a politician. I think he's a businessman who's there to line his own pockets, like a lot of them, not just him. And I'm not really into politics, but it's just horrified me that he's gaining so much. Pretty scary. I think it's not wholly unsurprising based on how everything has been going in the last kind of 6-9 months. But I would have hoped that Labour would have been able to hold out a little bit further. But I think this is just the way things are going, not just in the UK, but like across Europe and obviously in the US as well. So I just only hope that by the time the next general election comes around, we can turn it back to a non-reform element. এছাড়াও এবারের নির্বাচনে ওয়েলসের পার্লামেন্ট বা সেনেট 96টি আসনে সম্প্রসারিত হওয়ায় এটি একটি ঐতিহাসিক গুরুত্ব পেয়েছে, যেখানে প্লেড কামরি একক বৃহত্তম দল হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি করেছে। স্কটল্যান্ডে এসএনপি তাদের আধিপত্য বজায় রাখলেও সামগ্রিক ফলাফল বলছে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং কেন্দ্রীয় সরকারের প্রতি জনগণের পুঞ্জীভূত অসন্তুষ্টি এই বড় পরিবর্তনের মূল কারিগর। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয়ের বর্ষপূর্তি বা ভিক্টরি ডে উদযাপনের প্রাক্কালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। রাশিয়ার ঘোষিত 2 দিনের একতরফা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে উভয় পক্ষই। এর মধ্যে ক্রেমলিন দাবি করেছে ইউক্রেন রাশিয়ার বেসামরিক স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে। অন্যদিকে একে রাশিয়ার দাবিকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে ভলোদিমির জেলেনস্কি। মস্কোর রেড স্কোয়ার, যেখানে প্রতি বছর নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয়ের বীরত্বগাথা প্রদর্শিত হয়, 81তম বার্ষিকীর এই ক্ষণে আকাশ জুড়ে উঠছে রাশিয়ার ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, রাজপথে সাজোয়া যানের মহড়া। 9 মে ভিক্টরি ডের সামরিক কুচকাওয়াজ ঘিরে কড়া নিরাপত্তা, কিন্তু এই বর্ণিল আয়োজনের আড়ালে এবার লুকিয়ে আছে ধ্বংসের হুঙ্কার। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সরাসরি অভিযোগ করেছেন উৎসবের এই সময়েও কিয়েভ রাশিয়ার সাধারণ নাগরিকদের উপর হামলা চালিয়ে তাদের টেরোরিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। কিয়েভ সরকার রাশিয়ার শান্তিপূর্ণ অবকাঠামো এবং সাধারণ মানুষের ঘরবাড়িতে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলাগুলো প্রমাণ করে যে কিয়েভ আন্তর্জাতিক আইন তোয়াক্কা করছে না। কিয়েভের এই অপতৎপরতা রুখতে রাশিয়া যে কোনো কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। রাশিয়া 8 ও 9 মে যুদ্ধবিরতির কথা বললেও ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে রাশিয়ার দ্বিমুখী নীতি বলে অভিহিত করেছেন। তার ভাষ্যমতে 1 ঘন্টার প্যারেডের জন্য নিরাপদ পথ চেয়ে নিয়ে এরপর আবারও মানুষ হত্যায় ফিরে যাওয়াই রাশিয়ার প্রকৃত লক্ষ্য। জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যুদ্ধবিরতি কেবল একদিনের জন্য হতে পারে না। রাশিয়ার নেতৃত্বের যুক্তি অত্যন্ত অদ্ভুত। তারা চায় আমরা তাদের কুচকাওয়াজের জন্য একদিন চুপ থাকি, যাতে তারা নিরাপদে প্যারেড ছেড়ে আবারও আমাদের সন্তানদের রক্ত ঝরাতে পারে। গত 24 ঘন্টায় রাশিয়ায় হামলা থেমে থাকেনি, যা প্রমাণ করে তাদের যুদ্ধবিরতি কেবল একটি নাটক। আমরা আমাদের প্রতিটি অবস্থান রক্ষা করব এবং অগোছালো কোনো যুক্তিতে পা দেব না। এদিকে মস্কো হুঁশিয়ারি দিয়েছে রেড স্কোয়ারের প্যারেডে কোনো ধরনের বিঘ্ন ঘটলে তার চরম মূল্য দিতে হবে কিয়েভকে। ইউক্রেনের রাজধানীতে থাকা বিদেশি কূটনীতিকদের শহর ছাড়ারও পরামর্শ দিয়েছে রাশিয়া।
এরই মধ্যে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ বন্ধের যে আলোচনা চলছে তাতে এবার যুক্ত হতে চাইছে ইউরোপিয়ান ইউনিয়নও। ইইউ কাউন্সিল প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা জানিয়েছেন পুতিনের সাথে তাদের আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে এবং এতে জেলেনস্কিরও সমর্থন রয়েছে। তবে ক্রেমলিন এই ইস্যুতে এক চুলো ছাড় দিতে নারাজ। প্রেসিডেন্ট পুতিন ইউরোপিয়ান ইউনিয়ন সহ সবার সাথেই আলোচনার জন্য প্রস্তুত। তিনি বারবার এটি বলেছেন, কিন্তু মনে রাখতে হবে সম্পর্কের এই বিচ্ছেদ আমরা শুরু করিনি, করেছে ব্রাসেলস এবং ইউরোপের অন্যান্য রাজধানীগুলো। তাই আলোচনার দরজা খুলতে চাইলে প্রথম পদক্ষেপটি ইউরোপকেই নিতে হবে। বিজয় দিবসের এই রাজকীয় আয়োজন আর রণক্ষেত্রের রক্তক্ষয়ী সংঘাত, উৎসবের আড়ালে লুকিয়ে থাকা এটি এখন বিশ্ব রাজনীতির এক আজব রূপ। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিরক্ষা অর্থায়ন কর্মসূচির আওতায় প্রথম ঋণ চুক্তি স্বাক্ষর করেছে পোল্যান্ড। সামরিক সক্ষমতা জোরদারে দেশটি 43.7 বিলিয়ন ইউরো ঋণ পাচ্ছে। বাড়তে থাকা ভূ রাজনৈতিক ঝুঁকির মধ্যে নিরাপত্তা শক্তিশালী করতে ইইউর উদ্যোগের অংশ হিসেবে এই অর্থায়ন দেওয়া হচ্ছে। এই চুক্তির মাধ্যমে পোল্যান্ডই প্রথম ইইউ সদস্য রাষ্ট্র হিসেবে সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ উদ্যোগের অর্থ ব্যবহার করতে যাচ্ছে। 150 বিলিয়ন ইউরোর সেফ উদ্যোগের সবচেয়ে বড় সুবিধাভোগী হবে পোল্যান্ড। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে ইইউর প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং রাশিয়া বা বেলারুশ থেকে সম্ভাব্য হুমকি মোকাবেলায় অস্ত্র সংগ্রহ করা। শুক্রবার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন ইইউর ডিফেন্স কমিশনার এড্রিয়াস কুবিলিয়াস এবং পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক। পোলিশ প্রধানমন্ত্রী এই ঋণ চুক্তিকে পোল্যান্ড ও ইউরোপিয়ান ইউনিয়নের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে আখ্যা দেন। Today we need to invest much more into our defense. That is why we need much more of our defense production. That is why we need to outproduce Russia. And that is why we need European Union to provide safe loans. That is why we need to praise Poland, which takes the biggest European responsibility to use safe loans for the strength of defense of Poland, for defense of the eastern flank, and for defense of the whole of Europe. স্পেনের পুলিশ ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলে একটি জাহাজ থেকে 30 টন কোকেন জব্দ করেছে। একই সঙ্গে জাহাজটির 23 সদস্যের ক্রুকে জামিন ছাড়াই আটক করা হয়েছে। শুক্রবার স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্র্যান্ডে মার্লাস্কা এই তথ্য জানান। তিনি বলেন, এটি ইউরোপের ইতিহাসের সবচেয়ে বড় কোকেন জব্দের ঘটনা, যা স্পেনের আগের রেকর্ডেরও দ্বিগুণ। কমোরো দ্বীপপুঞ্জের পতাকাবাহী আর্কোনিয়ান নামের জাহাজটি গত 1 মে গার্দিয়া সিভিল পুলিশ বাহিনী আটক করে। আদালতের হিসাবে জব্দ হওয়া মাদকের মূল্য প্রায় $956 মিলিয়ন সমান। তদন্তকারীদের ধারণা, কোকেইনগুলো সমুদ্রে দ্রুতগতির নৌকায় স্থানান্তর করে স্পেনের মূল ভূখণ্ডে পাচার করার পরিকল্পনা ছিল। জাহাজটিতে অস্ত্র ও গুলিও পাওয়া গেছে। আটক 23 জনের মধ্যে 17 জন ফিলিপিন্সের নাগরিক ও বাকি 6 জন নেদারল্যান্ডস ও সুরিনামের নাগরিক বলে জানা গেছে। স্প্যানিশ স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ইউরোপোলের সহযোগিতায় সমুদ্রে আরেকটি অভিযানে প্রায় 11 টন কোকেইন, 8,500 কেজি হাশিশ এবং 21 কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এই ঘটনায় আরও 54 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রিসের থেসালোনিকি বিমানবন্দরে বার্ষিক ফি বৃদ্ধি করায় চলতি শীত মৌসুম থেকে সেখানে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ইউরোপের স্বল্প মূল্যের বিমান সংস্থা রায়ান এয়ার। শুক্রবার এই তথ্য জানিয়েছেন সংস্থাটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এথেন্সের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রায়ান এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার জেসন ম্যাকগিনেস বলেন, কয়েকটি গ্রিক বিমানবন্দরে বিমান সংস্থাগুলোর উপর বাড়তি চার্জ আরোপ করা নিয়ে বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ফ্রাপোর্টের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। তিনি আরও বলেন, ইরান সংকট ও জেট জ্বালানির দাম বৃদ্ধি রায়ান এয়ারকে প্রভাবিত করেনি। আগামী 12 মাসের জন্য রায়ান এয়ারের জ্বালানি ব্যয়ের ঝুঁকি আগেই সুরক্ষিত করা হয়েছে। থেসালোনিকিতে প্রতিদিন সর্বোচ্চ 33টি ফ্লাইট পরিচালনা করেছে সংস্থাটি। স্থানীয় কর্তৃপক্ষ ও পর্যটন খাতের সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, এই সিদ্ধান্তে পর্যটক সংখ্যা, হোটেল ব্যবসা এবং পুরো অঞ্চলের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। It is a very, very bad news. There will be a negative impact on Ryanair jobs. We're working with our people in terms of reallocating those people to bases where we're growing at the moment across Europe, and there will be a knock-on impact for the small businesses who depend on Ryanair's low-fare connectivity, and that's the key point here. The small businesses who want to meet partners across Europe,
depend on Ryanair's low fares across Europe. ইটালির ইউনিক্রেডিটের অধিগ্রহণ প্রচেষ্টা ঠেকাতে আরও উচ্চাভিলাষী মুনাফা লক্ষ্য নির্ধারণের অংশ হিসেবে 3,000 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে জার্মানির কমার্স ব্যাংক। শুক্রবার ব্যাংকটি এই ঘোষণা দেয়। গত কয়েক মাস ধরে ইটালিয়ান ও জার্মান এই দুই ব্যাংকের মধ্যে টানাপোড়েন চলছে। একদিকে ইউনিক্রেডিটের প্রধান নির্বাহী এন্ড্রিয়া ওরসেল তার সম্প্রসারণ পরিকল্পনা এগিয়ে নিতে চাইছেন, অন্যদিকে জার্মানির বৃহত্তম অর্থনীতি ও আর্থিক কেন্দ্র ফ্র্যাঙ্কফুর্টের জন্য গুরুত্বপূর্ণ কমার্স ব্যাংক নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। ইউনিক্রেডিটের 37 বিলিয়ন ইউরো মূল্যের অধিগ্রহণ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরই এই নতুন পরিকল্পনা এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে এটি হবে কমার্স ব্যাংকের তৃতীয় দফা কর্মী ছাঁটাই। চলতি দশকের শুরুতে ব্যাংকটি জার্মানিতে তাদের মোট কর্মীর 1/3 অর্থাৎ 10,000 কর্মী ছাঁটাই করেছিল। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।